প্রচলিত কথা আছে, পাশের বাড়িতে আগুন লাগলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না। শুধু তাই নয়, পাশের বাড়িতে যদি এক ভাই আরেক ভাইকে আক্রমণ করে তখন আপনার উদ্বিগ্ন হওয়াটা খুবই স্বাভাবিক। আর ঠিক একই পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ এবং ভারতবর্ষ। বাংলাদেশ লাগোয়া ভারতীয় রাজ্যগুলির নাগরিকদের এই মুহূর্তে একই পরিস্থিতি। 1431 সনের দুর্গোৎসবের আজ তৃতীয়া, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দুর্গাপূজা নিয়ে আতঙ্কে রয়েছে হিন্দু বাঙালিরা। যদিও অন্তর্বর্তী সরকার দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন, তবুও দেশটির বিভিন্ন প্রান্ত থেকে দুর্গা প্রতিমা ভাঙচুর করার অভিযোগ শোনা যাচ্ছে। যদিও বাংলাদেশের দুর্গাপূজার সময় প্রতিমা ভাঙচুর নতুন কোনো বিষয় নয়, কিন্তু তবুও এবছর পরিস্থিতি ভীষণ ভয়ানক বলে মনে করছেন অনেকেই। ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যেমনই থাকুক না কেন, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক যে তিক্ততা সৃষ্টি হয়েছে তা মোটেও শুভ লক্ষণ নয়। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বর্বর আক্রমণ এবং দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন ঘটনা মোটেও ভালো চোখে দেখছে না কাঁটাতারের এপারের মানুষ। এভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং তা নিয়ে সামাজিক মাধ্যমে যে ধরনের চর্চা চলছে, তাতে কাঁটাতারের কাঁটাগুলো আরো দিন দিন বড় হচ্ছে বলে আশঙ্কা করছেন অনেকেই। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কতটা সুষ্ঠুভাবে হবে দুর্গাপূজা এবং দুদেশের সম্পর্কের কি প্রভাব পড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক বিষয়ে দুজন বিশেষজ্ঞ। রয়েছেন শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ্র এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার, দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। অভিজিৎবাবু, প্রথমে আপনার কাছে আসি। 1431 সনের দুর্গোৎসবের আজ তৃতীয়া। এখন এ রাজ্যে তো চারিদিকে উৎসব মুখর পরিবেশ, অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নানান ধরনের আক্রমণ ও হুমকির পাশাপাশি দুর্গা প্রতিমা ভাঙচুরের খবর কিন্তু উঠে আসছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে এমন বহু চিত্র আমরা দেখতে পাচ্ছি। কি মনে করেন, কতটা সুষ্ঠুভাবে পুজো হবে এবার বাংলাদেশে? জানি না আপনার প্রশ্নের উত্তর কি হবে এই মুহূর্তে, এটা বলা খুব সহজ নয়। 2-3 মাস আগে বোধহয় আগস্ট মাসে ওদের ভার্সন ওরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। প্রথম স্বাধীনতা 71 সালে, এখন যারা এসছেন ওরা বলছে এই বছর ওরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতা যদি পেয়ে থাকে নিশ্চয়ই বাংলাদেশের জনগণের জন্য পেয়েছে, কোনো একটি গোষ্ঠীর জন্য না। গোষ্ঠী বলতে আমি বলছি হিন্দু, মুসলিম, খ্রিস্ট, বৌদ্ধ বা চাকমা, ধর্মীয় গোষ্ঠী বা জাতিগোষ্ঠীর জন্য, জাতিগোষ্ঠী সবার জন্য পেয়েছে। এখন তো দেখা যাচ্ছে যে স্বাধীনতার উপভোগ করার যে ব্যাপারটা কোনো একটি জনগোষ্ঠী করতে পারছে না, বা যা আপনি বললেন যা চিত্র উঠে আসছে সেটা খুব সুখকর না। এবং এইটা যে সুখকর না সেটা বাংলাদেশের যে আপনার সেন্সাস রিপোর্ট দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, বাংলাদেশ যখন স্বাধীন হয় 74 সময় যে সেন্সাসটা, সেখানে 16% কাছাকাছি ছিল সংখ্যালঘু বা হিন্দুদের সংখ্যা, চাকমা সব মিলিয়ে। বর্তমানে এটা 8% এসে ঠেকেছে। আচ্ছা, অর্ধেক কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। এর থেকে প্রমাণিত হয় এখানে যারা সংখ্যালঘু যাদের বলা হচ্ছে, অর্থাৎ মূলত 3টে, হিন্দু, চট্টগ্রামের চাকমা জনগোষ্ঠী আর খ্রিস্টান কিছু, বুদ্ধিস্টরাও আছেন কিছু, বুদ্ধিস্ট চাকমাদের মধ্যে পড়ছে। এরা সার্ভাইভ করতে পারছে না। আচ্ছা, এই ব্যাপারগুলি আমরা যতই কার্পেটের আড়ালে এইগুলি আমরা ধরে নিই, যারা আমরা এখানে আছি, বিশেষত ভারতবর্ষের যারা এইগুলো নিয়ে চর্চা করেন, যাদের বুদ্ধিজীবী বলা হয়, এই ধরনের প্রশ্নে সাধারণত চুপ করে থাকেন কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সমস্যাটা একটা সমস্যা, এটার সমাধান কি হওয়া উচিত বা বন্ধ করার জন্য কি দরকার, এইটা নিয়ে কেউ চর্চা করেন না। পাছে লোকে বলে উনি কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর উস্কানি দিচ্ছেন। এটা একটা খুব দুঃখজনক ঘটনা। আমাদের যে প্রশ্ন আপনি করেছেন, পাশের বাড়ি আগুন লাগলে আমি কি থাকতে পারবো? একদম একদম। সে আগুন লাগার কথা তো প্রচলিত, কিন্তু এই যে যদি পাশের বাড়িতে এক ভাই আরেক ভাইকে মারপিট করছে বা সেখানে আক্রমণ করছে বা ধরুন খুনি করে দিচ্ছে, না মারপিট না, মারপিট যদি কথাটা বলে দুই তরফে হয়। হ্যাঁ,
মার এবং পিট, একজন মার না, ঠিক মারপিট না, মানে এখানে আক্রমণ, একজন আরেকজনকে আক্রমণ করছে, এখানে কিন্তু একতরফা হচ্ছে, মার হচ্ছে, একতরফা হচ্ছে। তখন পাশের বাড়ি উদ্বিগ্ন হবেই, অবশ্যই হবে, কারণ ওখানে তো আমার দুই ভাইয়ের সঙ্গেই সম্পর্ক ছিল। আমরা যারা এখানে বসে আছি, আমাদের একটি বৃহৎ অংশ যারা আমরা এখানে বসে আছি, তাদের পূর্বপুরুষ কোথা থেকে এসেছিল এবং কেন এসেছিল, এই প্রশ্ন যদি কেউ করে আমার উত্তর কি হবে? এখানে এটা তো আমেরিকা না যেখানে কয়েক হাজার কোটি ডলারের জন্য আমরা চলে এসেছিলাম। লোকে আমেরিকায় যায় প্রচুর পড়াশোনা করে প্রচুর টাকা কামানোর জন্য। 1947 বা 1971-এ যারা আমরা এখানে, আমি তো জন্মাইনি তখন, যারা আমরা এখানে এসছি, আমরা এইগুলি বলতে চাই না, ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস চক্রাকারে আবার আপনার কাছে আসবে। একদম। অর্থাৎ ওই সময় যে আগুনটা লেগেছিল, তখন আগুনটা নেভাইনি আমরা, আগুন থেকে বাঁচতে বাড়িঘর ফেলে চলে এসেছি। এখন যারা আছে তারা আবার আগুনের সম্মুখীন হচ্ছে। আচ্ছা, আমাদের উচিত ছিল সে আগুনটা নেভানোর, যাতে যারা এখনো আছে তাদের বাসাটা বাঁচাতে পারে। আমরা আমাদের চলে এসেছি এমন একটা সিকিউর প্লেসে, ভারতবর্ষ, সেখানে আমি আমার সুন্দর আমার জীবনটা তৈরি করে ফেলেছি। কিন্তু আমি যে প্রশ্নটা করলাম, আমার ভাইরা যেখানে আছে এখন, ওইখানে যে আগুনের মধ্যে পড়ে আছে, তার জন্য আমরা কি করলাম? এটার জন্য ভারতবর্ষের যারা বুদ্ধিজীবী বা যারা চর্চা করেন সংস্কৃত মনন বা তাদের যে কি বলবো দ্বৈত নীতি, মানে আমরা সাধারণত মুখটা সুন্দর রাখি যাতে প্রকাশ্যে আমাদের ভদ্র ভালো, এটা আমরা ভাবি এটা বললে বোধহয় আমার ভদ্রতা মুখোশটা খুলে যাবে। আমি খুব মানে কটুভাবেই বলছি কথাগুলো। আমরা যারা ত্রিপুরায় আছি বা যেখানে আছি কেন, আমরা এগুলো আলোচনা করতে চাই না, কারণ আলোচনা করলে আমাদের ভাবি আমরা আমাদের যে ভদ্র বা আমাদের যে সেকুলার মুখোশটা খুলে পড়ে যাবে। কিন্তু আমি আমার ভাই যে আগুনে পুড়ছে তার ব্যাপারে আমি কিছু বলছি না, দুঃখজনক। এটা ইমিডিয়েট বন্ধ করা উচিত, বন্ধ না হলে এটার আগুন আমাদের আছে আসবে, এবং সবচেয়ে বড় কথা আমাদের যারা পরের জেনারেশন আছে তারা কোথায় যাবে, ওয়ার দে গো? আমরা তো পালিয়ে এসেছিলাম, আমার জায়গা দিয়েছে, এখন যারা পালিয়ে আসবে তারা কোথায় যাবে, ওয়ার দে গো? তাদের কে নেবে? যারা 14 পুরুষ জন্মেছিল তারা এখানে আসবেই বা কেন? ওয়াই? সেই দেশের নাগরিক, তাদের নাগরিক। দ্বিতীয় স্বাধীনতার জন্য ঘোষণা কাদের জন্য স্বাধীনতা ছিল? এটা শুধুমাত্র একটা গোষ্ঠীর জন্য স্বাধীনতা ছিল। ওকে, আমি আসছি এই পরিস্থিতিতে দুর্গাপূজা কতটুকু সুষ্ঠুভাবে হবে সেটাই মানে আসল বিষয়, এবং সেটাই জানার চেষ্টা করছি আমরা। দর্শক বন্ধুরা অনেকেই বলেন যে ভারতবর্ষে বসে আমরা কেন বাংলাদেশের চিন্তা করছি। প্রশ্ন সেই জায়গাতেই যে বাংলাদেশে বা কাঁটাতারের ওপারের যে মানুষগুলো রয়েছে ওনারাও কিন্তু আমাদের মতোই মানুষ, আর প্রতিবেশী আমাদের অবশ্যই যারা দূরে থাকে, আমাদের থেকে দূর দেশে যারা থাকে, তাদের থেকে বেশি তাদের জন্য বাংলাদেশে যারা নাগরিক তাদের জন্য আমাদের স্বাভাবিকভাবেই কষ্ট লাগা, খারাপ পাওয়াটা সাজে বেশি, কারণ ওনারা আমাদের প্রতিবেশী। সুখ দুঃখে একসঙ্গে ছিলাম, আদান প্রদান ছিল, কৃষ্টি সংস্কৃতির আদান প্রদান সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে এই সমস্যা শুরু হয়। সঞ্জয় স্যার, আপনার কি মনে হয় কতটা সুষ্ঠুভাবে হবে এবার বাংলাদেশের পুজো, যেভাবে যে যা পরিস্থিতি দেখা যাচ্ছে? নমস্কার। অভিজিৎ বাবু তো ওনার ব্যক্তিগত অভিমত রাখলেন, তা আমি ওনার কাছাকাছি কিছু বলছি। তা আমার যেটা, আমি সোশ্যাল মিডিয়া তো এবং বিভিন্ন বাংলাদেশের যে সংবাদপত্র যেগুলো অ্যাক্সেস করা যায়, এগুলিতে যে যতটুকু খবর বেরিয়ে আসছে, তাতে তো বাংলাদেশে এখন যেটা চলছে সেটা তো মানে সত্যি কথা বলতে কি অত্যন্ত মানে নিন্দনীয়, এবং সেটা মানে ভয় সূচক একদম। হ্যাঁ, যারা নাকি বিশেষ করে যারা নাকি হিন্দু ধর্মাবলম্বী আছেন বা সনাতনী যাদেরকে বলি, আতঙ্কিত করা, এবং ওরা আতঙ্কিত, একদম ভীত, ভয়ে একদম ওনারা মানে মানে কি বলবো অনেকে আছেন ভয়ে একদম, এবং কথা বলতে চাচ্ছেন না। কারণ কি কয়েকজন সাংবাদিকের যে কয়েকটা কথা আমি শুনেছি যে ঢাকা 13-তে বা 11-তে যেখানে আগে পুজো হতো, এখানে উত্তরাতে পুজো হবে না, ওইখানকার যারা হিন্দুরা আছে ওনাদেরকে অনেককেই প্রথম আলো না যেন কোন আরেকটা পত্রিকার নাম বোধহয় সম্ভবত ও সাংবাদিক খুঁজছিলেন, কিন্তু বেসিক্যালি তারা ইন্টারভিউ দিতে নারাজ। তার মানে কি মানুষ ভয়ে কতখানি মানে মানে কি করবো আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে। তার মধ্যে আপনি যে বাংলাদেশ এই সরকারের যে স্বরাষ্ট্র দপ্তরের যিনি উপদেষ্টা আছেন
উনি যে কয়দিন আগে যে সমস্ত মানে উনি যে বিবৃতি দিয়েছেন তা এবং এই বিবৃতিগুলো প্লাস এই কয়দিন আগে বাংলাদেশের যারা নাকি সবচেয়ে বড় যারা নাকি মানে সংখ্যাগুরু অংশের লোকজন যদি বলে রাস্তায় বেরিয়ে যদি বলে যে দুর্গাপুজো হতে দেব না, ঠিক আছে, এবং এটা আমাদের ভারতবর্ষে কিছু টিভি চ্যানেলও দেখিয়েছে এবং সেগুলো মানে স্ক্রিনশটও আছে, ওকে ফাইন, মানে ওরা মিছিল করেছে এবং দাবিগুলো যেগুলো কথাগুলো বলছে সেটাতে আমার তো মনে হচ্ছে যে আমরা মোগল জমানায় ফিরে যাচ্ছি। সেখানে বলছে জিজিয়া কর দিতে হবে, ঠিক আছে, 5 লক্ষ টাকা দাও তাহলে একটা পুজো করো। খুলনার এদিকে অনেককে চিঠি এরকম দাবি করা হয়েছে, এরকম অভিযোগ দাবি অভিযোগ হয়েছে, দেওয়া হয়েছে। আপনি চিন্তা করে দেখুন, বলছে কি তারপর যে মেইনটেইন সাইলেন্স ডিউরিং নামাজ, নামাজের সময় কোনো ধরনের এই কোনো আওয়াজ থাকবে না, এমনকি বাদ্যযন্ত্র বাজতে পারবে না, না শুধু লাউডস্পিকার না, আমাদের যে দুর্গাপূজা যে ঢাক কাঁসর ঘন্টা বাজছে সেগুলো বাজতে পারবে না। এটা যদি আপনার সরকারের মানে তার মানে কি, তার মানে সেখানকার মানে যখন নাকি পুজো হবে একটা পুজোর একটা নির্ঘণ্ট থাকে, ওই নির্ঘণ্টের সময় যেটা নাকি যদি বাদ্যযন্ত্র বা অন্যান্য যে সমস্ত যেগুলো আছে সেগুলো যদি বাজতে না পারে, বাজাতে না দেওয়া হয়, বা সরকারের তরফ থেকে যদি উপদেষ্টা যদি এরকম কথা বলে, তাহলে আর বাদবাকিটা বুঝে নিতে তো দেরি হচ্ছে না, অসুবিধা হচ্ছে না যে হিন্দু বা সনাতনী যারা আছেন দুর্গাপুজো কতটুকু ভালো হবে। এবং এইবার আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হলো যে অন্যান্যবার যে যত সংখ্যক দুর্গাপূজা হতো 31 to 32,000 প্রত্যেক বছর কত কয়েক বছর যাবত, এবং এইবার কিন্তু ঢাকার কয়েকটা মার্কেটের যে মানে ইন্টারভিউ নিচ্ছিলেন সাংবাদিকরা, ঠিক আছে, মানে ওদের যে ফিডব্যাক, ওনারা যে সমস্ত পসরা সারিয়েছেন দোকানে, যে পরিমাণে মাল কিনে এনেছেন, এগুলো বিক্রি এবার সেরকম নেই। যারা নাকি ব্যবসায়ী আছেন ওনারাই বলছেন যে দুর্গা প্রতিমা সাজানোর জন্য যে যে জিনিসগুলো দরকার হয়, যেগুলো ওনারা যে ঢাকার মার্কেটে যেগুলো বিক্রি হয় এগুলো সেভাবে বিক্রি হচ্ছে না। এবং ওনারা আশা করছেন যে অন্যান্যবার যত পরিমাণে দুর্গা পূজার সময় বেচা কিনি প্লাস জাঁকজমক এটা ছিল সেটা সেভাবে হচ্ছে না, হয়তো পুজো হবে। আমরা এখানে যেটা বলা হচ্ছে 765টা পুজো এবার কম হচ্ছে, যদি এটা কয়েকটা দিন আগের রিপোর্ট। আচ্ছা 765 আমরা তো এবার এক্সাক্ট ফিগারটা ওনারা বারবারই বলছেন, এটা বেসিক্যালি দে আর এস্টিমেটিং। আর সেকেন্ড আপনি লক্ষ্য করে দেখুন সেটা হলো যে আরো যে কয়েকটা কথা যেগুলো বলছে যে দুর্গাপুজো হবে, দুর্গাপুজোর কিন্তু মূর্তি বিসর্জন হবে না, মানে দাবিগুলো আপনি লক্ষ্য করে দেখুন যেগুলো বলছে যে নো ইমার্শন অফ আইডল। তো দুর্গা আমি পূজা করব, আমি মূর্তি কোথায় বিসর্জন দেবো? দুর্গা মূর্তি বিসর্জন দিলে নাকি জল দূষণ হবে, ঠিক আছে, এই সমস্ত দাবি পুজোর সময় কোনো বন্ধ নেই। তারপর আপনার যেগুলো যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে আপনি লক্ষ্য করে দেখুন, সাইলেন্স ডিউরিং নামাজ তো বললামই, প্রত্যেকটা মানে বলছে যে যেহেতু দুর্গাপূজার সময় দুর্গাপূজাটা হিন্দু সমাজের লোকে করে বা সনাতনী করে, যে টেম্পল যেগুলো আছে যে প্যান্ডেল গুলো আছে এগুলোতে এন্টি ইন্ডিয়া ব্যানার এবং এন্টি ইন্ডিয়া স্লোগান লিখতে হবে। আপনি চিন্তা করে দেখুন যে বেসিক্যালি ওটা দুর্গাপূজা না, ঠিক আছে, নট অনলি দ্য হিন্দুজ আর টার্গেটেড, দ্য ইন্ডিয়া ইজ অলসো টার্গেটেড। দ্য কন্ডিশনটা কোন জায়গায় গিয়েছে? সুতরাং ওইখানে দুর্গাপূজা হয়তো হবে, সরকার হয়তো যে ঢাকা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে সমস্ত কথা বলেছেন, তো যে কিছু লোক দেবেন, তো আর্মিকে নামানোর কথা যারা নাকি সনাতনীরা দাবি করছেন, কিন্তু সেখান থেকে বলছে কিছু ভলান্টিয়ার দেওয়া হবে, ভিন্ন ধর্মের ভলান্টিয়ার, কিন্তু ভিন্ন ধর্মের ভলান্টিয়ার দেওয়ার ব্যাপারে ওই জায়গাটা যে যারা নাকি আন্দোলন করছিল যে জানি কয় যে ইয়ে হতে পারবে না, এন্টি ইন্ডিয়া স্লোগান দিতে হবে, ঠিক আছে, এবং কিছু কিছু যে সমস্ত মন্দির আছে এগুলো ভেঙে দিতে হবে, দুর্গাপূজার সময় আপনি মূর্তি বিসর্জন করতে পারবেন না। ওনারা এবার বলছে যে ভিন্ন ধর্মের কেউ গিয়ে ভলান্টারি করতে পারবে না, ঠিক আছে, তাহলে এবং নাম্বার অফ ভলান্টিয়ার যেটা অ্যারেঞ্জ করবে বলছে সেটা নাম্বারটা, দুর্গাপূজা যদি সেখানে বাংলাদেশে 32,000 হয়, সরকারি যে এস্টিমেট ওনাদের যে বাংলাদেশ সরকারের যে রিপোর্ট, দে আর অ্যারেঞ্জিং অ্যাবাউট 84 to 1 লাখ ভলান্টিয়ার্স। তার মানে কি
84 to 1 লাখ ভলান্টিয়ার হলে প্রত্যেকটা মন্দিরের জন্য বা টেম্পল প্যান্ডেলের জন্য 3 জন করা হচ্ছে না, দুজন বা 3 জন। যদি আপনার মূর্তি ভাঙা হয় বা যদি কোনো গন্ডগোল হয় পুজোর সময়, 2 জন ভলান্টিয়ার, হাউ উড দে কন্ট্রোল when there will be mob? মব যখন আসবে তখন এই মানে এর নাম না, ওরা শিফটিং ভাবে যদি কাজও যদি করে তাহলে কত ঘন্টা করে কাজ, 12 ঘন্টা করে এক একজন থাকবে। আচ্ছা, মণ্ডপে তো মানে সেগুলো অবাস্তব টাইপের মানে অ্যারেঞ্জমেন্টে যেটা বলা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকাটা নাকি আপনার অ্যাসিস্ট্যান্স হিসাবে সরকার থেকে দেওয়া হতো ওটা নাকি 2 কোটি টাকা ছিল, এবারও না ওরা এটা বাড়িয়ে 4 কোটি টাকা করছেন। 4 কোটি টাকা যদি হয়, 32,000 পুজো যদি হয়ে থাকে, যদি ওনারা এস্টিমেট করছেন 32,000 পুজো হবে, তার মানে কি 10,000 বা 10,000 বা 11,000 রুপিসের মতো দেওয়া হবে প্রতি পুজো। তো বেসিক্যালি এগুলো মানে আমি যেটা বুঝতে পারছি, সরকারি তরফ থেকে যে সমস্ত আশ্বাসগুলোর কথা বলা হচ্ছে বা আরক্ষা দপ্তরের কথা বলা হচ্ছে, আরক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, বা সেনা টহলদের ব্যবস্থা করা হচ্ছে, বা পেট্রোল বা সার্ভিলেন্সের কথা, এগুলো ধরুন না, এগুলো সব উইন্ডো ড্রেসিং। হ্যাঁ, আলটিমেটলি যারা পুজো করছেন ওনাদেরকে নিজেদেরকেই ওনারা যেভাবে বিভিন্ন জায়গায় এখন ওনারা আন্দোলন সংগঠিত করছেন, ওনাদেরকে একটা ব্যবস্থা করতে হবে। অভিজিৎ বাবুর সঙ্গে আমি একমত যে দেখুন 1971-এর মতো তো অবস্থা হবে না যে বাংলাদেশ থেকে যারা এসেছিল ওদেরকে সরকার এখানে নিয়ে নিয়েছে, এখন তো ওইরকম পরিস্থিতি নেই। ঠিক আছে, ভারতবর্ষের অবস্থাও তো অনেক রকমের আইনি ব্যবস্থা রয়ে গেছে, জটিলতা রয়ে গেছে। তো এখন আলটিমেটলি যারা এখানে 8% যারা নাকি মাইনরিটিজ আছে ওদেরকে ওইখানে থেকেই লড়তে হবে, আর আমরা যারা নাকি এ পারে আছি আমাদেরকে ওদের পক্ষে কথা বলতে হবে, সরকারকে চাপ সৃষ্টি করতে হবে, বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইল ডেফিনেটলি উইল স্পিক। অলরেডি গভর্নমেন্ট, আমি কদিন আগে দেখছিলাম যে আমাদের যে মিয়া যিনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে গতকালকেই বাংলাদেশের এই যে পুজো উপলক্ষে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে এগুলো যে মোটেও ভালো ঘটনা নয়, এবং যে ভারত সরকার ভালোভাবে নিচ্ছে না, তার একটা বিবৃতি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি দিয়েছে। হ্যাঁ, শুধু কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন না, শুধু পুজো না, আপনি প্রথম দিকে সুন্দর কথা বলছেন, যে কোনো ইস্যু হোক না কেন, যে কোনো ইস্যু হলে বাংলাদেশের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ড দেখা যাচ্ছে। ঠিক, অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ড দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে শর্তগুলো যেটা আপনি বলছিলেন যে সেটা নামাজের সময় হোক বা লাউড স্পিকার বন্ধ রাখতে হবে, ঢাক ঢোল বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে, বিসর্জন করা যাবে না, বা প্রশাসন যে জায়গায় নির্দিষ্ট স্থান বেছে দেবে সেখানে বিসর্জন করতে হবে, বা মণ্ডপে মণ্ডপে ভারত বিরোধী স্লোগান রাখতে হবে, লিখতে হবে, বা সেখানে প্রদর্শন করতে হবে। এখন কি মনে হয় এই শর্তগুলো কেন আরোপ করা হচ্ছে বলে মনে হয়? এটা কি শুধুই ভারত বিরোধিতা, নাকি এর পেছনে আরো অন্য কোনো কিছু ষড়যন্ত্র কাজ করছে? দুর্গাপূজাটাকে কি একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে? দেখুন, এইবার যে আন্দোলনের যে সরকারটা আছে তাদের মূল দাবি কি ছিল? বৈষম্য বিরোধী। অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের মধ্যে কোন রকম বৈষম্য থাকবে না, এটাই তো ছিল মূল আন্দোলনের কথা, বৈষম্য বিরোধী আন্দোলন। এটা পরবর্তীকালে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ছিল, এটাই তো মেন উদ্দেশ্য, যে বৈষম্য বিরোধী বাংলাদেশে। মানে সেখানে ওই যে রাজাকার এবং যারা মুক্তিযোদ্ধা, এই যে দুটোর মধ্যে যে একটা বৈষম্য ছিল, না এটা হলো কি প্রথমে কোটা বিরোধী, তো সেটাই ছিল কোটা বিরোধী। রাজাকারটা ওরা এমনি বলেছিল, এটা একটা কথার প্রেক্ষিতে বলেছিল। তারপর তো হাইজ্যাক হলো সেই আন্দোলন, সেই ছাত্র আন্দোলন তো হাইজ্যাক হয়ে গেল, কিন্তু মূল ছিল বৈষম্য বিরোধী। সঞ্জয় স্যার বা উনি যে কথাগুলি বলেন আজকে, এগুলো কি বৈষম্য বিরোধিতার পরিচয়, না বৈষম্য বজায় রাখার জন্য কথাগুলো বলা হচ্ছে? ওরা বারবার বলছে আরো প্রকাশ পাচ্ছে, আরো প্রকট হচ্ছে বৈষম্যটা, যে যেহেতু তুমি আমার ধর্মের লোক না, অতএব তোমাকে এগুলো মানতে হবে। আমি আমার ধর্ম কিভাবে পালন করবো তার রীতিনীতি তো আমরা জানি, আরেকজন কেন আমাকে ডিক্টেট করবে? সবচেয়ে বড় কথা, বৈষম্য বিরোধী আন্দোলন কাদের জন্য ছিল? শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন যারা সংখ্যাগুরু তাদের জন্য ছিল? এই প্রশ্নগুলো এখন উঠে আসছে, নাম্বার 1। নাম্বার 2, লোক দিয়ে আপনি আটকাতে পারবেন না। আমরা দেখি যে সবখান পৃথিবীতে যদি কেউ কিছু করতে চায়, আর উগ্রপন্থী হামলা 1-2 করে ফেলতে পারে, এগুলো পুলিশ আটকাতে পারে না। প্রশ্নটা হলো এই যে লং টার্ম চলে আসছে, 47 থেকে পাকিস্তান আমলে হয়েছে, 71 থেকে হয়েছে, এখনো হচ্ছে, মূল জায়গা কোনটা? মূল জায়গা হলো হয়তো কিছু লোক দুষ্টামি করতে পারে,
আপনি কি আপনার সুরক্ষাতে তাদেরকে ধরেছেন, তাদের বিচার করেছেন? বাংলাদেশে ধারাবাহিকভাবে যে এই ঘটনাগুলো চলছে প্রতি বছর, এবার নয় বেশি, প্রতিবার হয়, এমন নয় যে জিরো ছিল, একদম প্রতিবার হচ্ছে। আপনার পুলিশ প্রশাসন সেনাবাহিনী কটার বিচার করেছে? কয়জনকে আপনার বিচারালয় কোর্টে নিয়ে সাজা দিয়েছে? যদি আমার কাজের ফলে আমি যদি সাজা না পাই তার মানেটা কি? প্রশ্রয় পেলাম আমি, প্রশ্রয় পেলাম। প্রশ্রয় পেতে পেতে আজকে আমরা বাংলাদেশের কাছে এই জায়গায় এসছে। এইখানে কিন্তু কি বলে, কে পাহারা দেবে আর কে পাহারা দেবে না, কতজন পাহারা দেবে, এইটাতে বেশি গুরুত্বপূর্ণ এই যে এত বছর যারা বা এই বছর যারা মূর্তি ভেঙেছে, মন্দিরে হামলা করেছে, তাদেরকে ইমিডিয়েট বিচার করে আইনের প্রক্রিয়া আনা হয়েছে কিনা, আইনের প্রক্রিয়া কঠোর শাস্তি দেওয়া দরকার, সেটা তদন্ত হয়েছে কিনা যারা করেছে, যাতে এইটা মেসেজ যায় যে তোমরা যদি এই ধরনের অপসংস্কৃতি পরিষ্কারভাবে খুন রাহাজানি জখম করো, তোমার এই শাস্তি হবে। আমার মনে হয় আমাদের ভারতবর্ষে যদি এই ধরনের কোনো কাজ হয়, সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসন ব্যবস্থা নেয়, সেখানে দেখা হয় না। অর্থাৎ যেটা আমরা বলি আইনের শাসন, সংবিধানের শাসন, সেটা আছে বাংলাদেশে। আজকে সংখ্যালঘু বলুন, চাকমা বলুন, যতজনের সাথে ধর্মীয়ভাবে প্রতিহিংসা হয়েছে তার কতগুলি তারা প্রতিকার করতে পেরেছে। এই জন্য বাংলাদেশে যারা তারা ভয়ে আছে যে আমরা যদি প্রশাসন থেকে না পাই আবার এটা প্রতিবার ঘটে চলছে, এবং এই জায়গাটা জোর দেওয়া উচিত। এবং ভারতের সঙ্গত কারণ নেই। ভারত এই প্রশ্ন তুলেছে যে এই কাজগুলো যে ঘটছে তোমাদের এখানে, তোমরা কি স্টেপ নিয়েছো? দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট ইস্যু। ঠিক এখানে কেন বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনার সরকার নিয়ে এসছেন? কোনো বৈষম্য থাকবে না। তাহলে ধর্মীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, এগুলো এখনো বজায় রাখছেন কেন? না, বাংলাদেশ এই মুহূর্তে যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে ললেসনেস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে, আইনের কোনো ব্যবস্থাই নেই সেখানে, এবং আইনের কোনো কিছুই নেই, যে যার মতো করে আইন হাতে তুলে নিচ্ছে। এখন সেখানে অন্তর্বর্তী সরকারের ভূমিকা কতটা সন্তোষজনক এই বিষয়টাতে, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, এবং কিছুদিন আগে এই পার্বত্য চট্টগ্রামে যে সব ঘটনাগুলো হলো, এবং এখন এই বর্তমানে দুর্গাপূজাকে ঘিরে, সেটা দুর্গাপূজাকে ঘিরে কিছু কিছু কতিপয় দুষ্কৃতী যারা মূর্তি ভাঙছে, সেটা একটা বিষয়। এবং মূর্তি ভাঙাটা না হয় রাতের আধারে করছে বা কারোর অগোচরে করছে, কিন্তু যেই ধরনের প্রতিবাদ বিক্ষোভগুলো বা এই যে নিয়ম নীতিগুলো যেগুলোকে মানে বলা হচ্ছে, আরোপ করা হচ্ছে যে এগুলো করতে হবে, মন্দিরে বা মণ্ডপের সামনে ভারত বিরোধিতা স্লোগান লিখতে হবে, এগুলো তো প্রকাশ্যে করা হচ্ছে। তাহলে সেখানে অন্তর্বর্তী সরকারের কি ধরনের ভূমিকা নিচ্ছে? এবং ওরা আমি একটা কথা বলি, কি অবস্থা থাকলে মানুষের অবস্থা হয়। এই যে ধারাবাহিকভাবে এগুলো চলে আসছে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি, ইভেন তার থানায় পর্যন্ত যায় না, বলতে নাকি কি হবে, কোনো কিছু প্রতিকার পাই না আমরা। যদি আমরা দেখতাম এরকম কয়েকটা কোর্টে বিচার হয়েছে, সাজা পেয়েছে। 2021 সালে আমাদের পাশে কুমিল্লাতে কি হলো আমরা দেখলাম, একটা কোথায় পরে দেখা গেল ওরা কিছু হলে ওকে পাগল সাজায়, ও ছেড়ে দেয়, ওরা পাগল। প্রশ্ন তা না, প্রশ্নটা প্রশাসন যদি সঠিক, দেখুন আমি দুই ভাবে মদত দিতে পারি, এটা সবাই আমরা জানি। একটা হলো পরিষ্কার সুরক্ষা দিয়ে, যে আমি করতে দেব না বা করব পক্ষে। আচ্ছা। আরেকটা হলো তোমরা করতে থাকো, আমি পুলিশকে নিষ্ক্রিয় রেখে দেবো। না, আমি তো করিনি, কে করেছে জানি না, দুষ্কৃতি করেছে, একদমই ধরা পড়ে গেলে পাগল হয়ে যাবে। না দুষ্কৃতি, হ্যাঁ ভালো কথা, দুষ্কৃতি। তা আপনি কি তদন্ত করেছেন সে দুষ্কৃতি কারা, কেন বারবার করছে? তার মানে প্রশাসন যদি নিষ্ক্রিয় থেকে সাপোর্ট করে, এটাও কিন্তু সাপোর্ট, এটাও সাপোর্ট, মাইন্ডেড, এটাও কিন্তু সাপোর্ট। এখন ওইখানে দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো যখন ঘটে, একটা লোক দেখানো 15 দিন 20 দিন একটা দৌড়াদৌড়ি চলে, পুলিশ, তারপর চুপ। না, কোন রকম বিচারে আমরা দেখতে পেলাম না গত 50, 60, 70 বছরে যে শাসন পাচ্ছে, প্রতিকার পাচ্ছে, বিচার যাচ্ছে, সরকার তদন্ত করছে, করে ধরে নিয়ে আসছে, কঠোর সাজা হচ্ছে এগুলো। ঠিক। সঞ্জয় স্যার, এই যে মূর্তি ভাঙার ব্যাপারটা, এটা কোনো বাংলাদেশের নতুন কোনো বিষয় নয়, সেটা আগেও হয়েছে, আমরা আগেও দেখেছি। প্রত্যেক বছর দুর্গাপূজা আসলে এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা হয়, তবে এবার পরিস্থিতি ভয়ানক। এখন যেটা অভিজিৎ বাবু যেটা বলছেন, যে এটার কোনো বিচার প্রক্রিয়া হয়েছে কিনা,
এখন আগের সরকার, এবারে যে অন্তর্বর্তী সরকার, এখন ওনারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে না আদৌ ওনারা কোনো কিছু করতে পারছেন না সেটা বুঝে ওঠা যাচ্ছে না। আদৌ কি ওনারা কন্ট্রোল করতে পারছেন না গোটা বাংলাদেশের যে একটা ললেসনেস চলছে, মানে তার নিয়ন্ত্রণে আনতে পারছেন না, নাকি সত্যি জেনেও পারলেও ওনারা নিষ্ক্রিয় হয়ে রয়েছেন? মানে কি মনে হচ্ছে, কি ভূমিকা নিচ্ছে? গত মানে আগের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে বিক্ষিপ্ত ছিল এবং এটা বেসিক্যালি সেবুটেজ টাইপ আমরা যেটা বলি, বেসিক্যালি একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হতো, ব্যক্তিগত হিংসা থেকেও করা হতো হয়তো হয়েছে, ঠিক আছে। এবং ওই তখন যারা অপরাধী ছিল ওরা ধরাও পড়তো, পরবর্তী কারণে যে কোনো কারণে অন্য কারণে ওদেরকে ছেড়ে দেওয়া হতো বা সে স্ট্রিক্টলি সেটাকে হ্যান্ডেল করা হয়নি। কিন্তু এবার তো এটা সম্পূর্ণভাবে আলাদা। এবার তো বেসিক্যালি যেখানে সংখ্যাগুরু অংশের লোকজন বলছে দুর্গাপূজা হতে দেব না, দ্যাট ইজ বেসিক্যালি এ সিস্টেম কোলাপস। এবং ইন্টারিম গভর্নমেন্ট যেটা বাংলাদেশে আছে, হু আর দে আর বেসিক্যালি নমিনেটেড, তাদের কোনো লোকাল স্ট্যান্ডি নাই, তাদের কোনো পাবলিক সাপোর্ট নেই, তাদের কোনো বেস নেই। হাউ দে ক্যান, তারা যে তাদের কথা তারা কন্ট্রোল করবে কি করে, তাদের কথা মানবে কেন? নাইদার বিএনপি নর জামাত, দে আর বেসিক্যালি টু ফোর্স, জাতীয় পার্টি, ঠিক আছে। তো এখন তো ওনারা এই হলো তিনটে প্রধান দল। আওয়ামী লীগকে যদি আপনি যদি সরিয়ে রাখি তো ওদের তো কিছুই নেই। এখন আপনি যে কোনো ইস্যু হচ্ছে, কোন একটা ইস্যুতে আপনি লক্ষ্য করে দেখুন, কয়দিন আগে বন্যা হলো, সেটা ইন্ডিয়ার উপর দোষ। কয়দিন আগে পেঁয়াজের দাম বেড়ে গেল, ইন্ডিয়ার উপর দোষ, ঠিক আছে। যা কিছুই হচ্ছে সবটা ইন্ডিয়া, ঠিক আছে। তো এই যারা এখানে যারা ক্ষমতায় আছে, ওরা এখানে এসে বসে আসলে ওদের যে সমস্ত যে দলের প্রতিনিধি, সে দলের কথাটা উনি বারবার পার্কুলেট করবার চেষ্টা করছেন। আচ্ছা। এবং এভরিবডি ইজ স্পিকিং অন ওয়ান ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ এন্টি ইন্ডিয়া। এন্টি ইন্ডিয়া, সনাতনী বিরোধী, এটাই করছে কিন্তু ওদের মেইন কাজ। এবং ওদের নেক্সট টার্গেট কিন্তু হলো বেসিক্যালি টুয়ার্ডস ইন্ডিয়া। আচ্ছা। হ্যাঁ, এবং টুয়ার্ডস ইন্ডিয়া ওদের, এবং একটাই উদ্দেশ্য, সেটা শুনুন, বেসিক্যালি বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতবর্ষের অনেক মিল আছে। আমরা অনেক সময় প্রথমে যখন আপনি সুমধুর সম্পর্ক ছিল, তখন আমরা বলতাম ইন্ডিয়ান বাংলাদেশ হিস্টোরিক্যালি, কালচারালি, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। আমাদের মধ্যে খাদ্য, পোশাক, তার বাসস্থান, কথাবার্তা, সংস্কৃতি, কত মিল আমাদের। কিন্তু সব মিলের মধ্যে আপনি লক্ষ্য করবেন একটা কিন্তু অমিল আছে, এবং দ্যাট অমিল ইজ বেসিক্যালি মানে ক্রিয়েটিং অল প্রবলেমস। আমি পার্সোনালি মনে করি এটা অনেকে হয়তো এখানে বলছিলেন, অনেকে হয়তো কি জানি কয় বলতে চাইবে না, ঠিক আছে, বলতে চাইবে না। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল থিং। আপনি কোন অমিলটার কথা ইঙ্গিত করছেন? সেটা ধর্মীয় যে অমিলটা আছে, শুনুন, যার জন্য যেই অমিলটার জন্য 1905 সালে বঙ্গভঙ্গ হলো, এবং তারপর সেটা মানে যেটাকে দিয়ে বারবার দুই বাংলা ভাগ হলো, সেটাই অমিল আজও রয়ে গেছে। এবং সবচেয়ে হলো কিছুক্ষণ পর হলো যারা নাকি আরেকটা জিনিস বাংলাদেশে যেটা লক্ষ্য করা যাবে, আপনি লক্ষ্য করে দেখবেন, এই যারা নাকি যারা এখন হয়তো ভাবছে যে এখন হয়তো অন্যান্য যারা নাকি মাইনরিটিসরা আছে, বুদ্ধিস্ট বলুন বা খ্রিস্টান বলুন, ওনারা হয়তো ভাবছেন যে উই আর নট দ্যাট মাচ এফেক্টেড অ্যাজ হিন্দুজ আর, ঠিক আছে। they will also be affected. হচ্ছে তো চট্টগ্রামে হচ্ছে, বাট দ্যাট ইজ বেসিক্যালি লার্জ স্কেলে হচ্ছে না, সেটা আমি বলছি। কিন্তু হবে আরেকটা যেটা নাকি বাংলাদেশে, সেটা নাকি ডেঞ্জারাস সাইন আমার মনে হয়, সেটা হলো দ্য কন্ডিশন অফ দ্য উইমেন। এবং কন্ডিশন অফ দ্য উইমেন উইল বি ভেরি ব্যাড। এবং আমরা যেটা নাকি আফগানিস্তানে দেখেছি, এবং এটা কিন্তু যারা নাকি এখানে ক্ষমতায় এসছে এখন, ওরা কিন্তু দে ডু নট ওয়ান্ট টু গিভ দ্য এম্পাওয়ার, দে ডু নট বিলিভ ইন দ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য উইমেন। এবং বাংলাদেশের যে উইমেনদের কন্ডিশন, আফগানিস্তানের উইমেন এবং পাকিস্তানের সঙ্গে মিলালে চলবে না, টোটালি ডিফারেন্ট। পার্টিকুলারলি মানে আমি যদি বাংলাদেশের রাজত্বই করলে তো দুজন মহিলা, ঠিক আছে। সুতরাং তাদের যে আন্দোলনটা আমি লক্ষ্য করে, আন্দোলন ইজ অলসো এগেইনস্ট দ্য উইমেন, ঠিক আছে। আপনি লক্ষ্য করে দেখুন। সুতরাং ইট ইজ বেসিক্যালি মানে কি বলবো, ইট ইজ আমি বলবো যে বেসিক্যালি ফান্ডামেন্টালিস্ট যে রিভোল্ট যেটা হলো আর কি বাংলাদেশে, এটা তো মানে আলটিমেটলি তার যে অবস্থা সেটা হচ্ছে, সেটা খুবই খারাপ, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি। এবং ভারত সরকারের তো বাইরে থেকে আমরা কি করতে পারি?
আমার মনে হয় যারা নাকি ইন্ডিয়ান ডিপ্লোম্যাট যারা আছে দে আর অলওয়েজ ওয়ার্কিং 24 আওয়ার্স 24/7 একদম নজর রেখেছেন, দিল্লি নজর রেখেছেন। হাউ টু না, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাগুলো হচ্ছে এখন কূটনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের মধ্যে যাই থাকুক, এখন বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব পড়েছে অনেকটাই, আমরা দেখেছি। এখন সেটা ইলিশ মাছ শুনলেই আমরা এটা একটা উদাহরণ চোখের সামনে ভাসে, আমরা সে বিষয় নিয়ে আসবো। কিন্তু তার আগে এই যে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, এই কূটনৈতিক সম্পর্কের মধ্যে কতটা প্রভাব পড়বে এই ধরনের ইস্যুগুলোর জন্য, ধর্মীয় ভাবাবেগে একটা আঘাত করা, বা এই যে সামাজিক মাধ্যমে সেটা ক্রিকেট হোক, ক্রিকেট থেকে শুরু করে ইলিশ অব্দি যে কোনো বিষয় নিয়ে দু দেশের নাগরিকদের মধ্যে একটা উচ্চবাচ্য এবং যে ধরনের এখন আজকাল একে অপরকে দোষারোপ চলছে, তো সেটা এই কূটনৈতিক সম্পর্কে কি আগামী দিনে কোনো ধরনের প্রভাব ফেলে দিতে পারে? একটা ছোট 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 করতে করতে আমরা দেখলাম কিছুদিন আগে বাংলাদেশের একজন সমর্থক যিনি ভারতবর্ষে এসে এই ধরনের একটা নাটক মঞ্চস্থ করলেন কানপুর টেস্টে, এবং এগুলো কতটা প্রভাব ফেলতে পারে? আচ্ছা, ভারত পৃথিবীর এখন ৫ম বৃহত্তম অর্থনীতি। ভারত বিরোধিতা করেছিল শ্রীলঙ্কা, ভারত বিরোধিতা করেছিল মালদ্বীপ, এবং ভারত বিরোধিতা প্রথম দিকে করেছিল আফগানিস্তান তালিবান আসবার পর। এখন সিচুয়েশন কি? মইজু এই মুহূর্তে ইন্ডিয়াতে রাষ্ট্রপতি, ভারতের সাহায্য চাইছে, না দেশ টিকবে না। শ্রীলঙ্কার দৌড়ে ভারতের কাছে এসছে বর্তমান যিনি রাষ্ট্রপতি হয়েছেন, ভারত ছাড়া আমার চলবে না। তালিবান যখন করোনা হয়েছিল, ভারত 1.5 থেকে 2 লক্ষ আরো প্রচুর টিকা পাঠিয়েছিল, ওরা বেঁচে গেছে। ভারত থেকে গম যায় এখন আফগানিস্তানে, ভারত প্রচুর সাহায্য করছে। অতএব কূটনৈতিক সম্পর্ক বলুন, বাণিজ্য সম্পর্ক বলুন, ধর্মীয় সম্পর্ক বলুন, সাংস্কৃতিক সম্পর্ক বলুন, এটা নির্ভর করে আমার পেটের ওপর। আজকে যদি ভারতবর্ষ তার বাংলাদেশে যে খাবার সাপ্লাই করে এগুলো যদি বন্ধ হয়ে যায়, দেখুন না কি হয়। সবার আগে মানুষের পেট। ভারতবর্ষ বাঁচিয়ে রেখেছে গোটা পৃথিবীকে। ভারত পৃথিবীর বৃহত্তম এখন চিনি রপ্তানি করে, ভারত পৃথিবীর বৃহত্তম চাল রপ্তানি করে, ভারত পেঁয়াজ রপ্তানি করে, যত খাদ্যদ্রব্য, পোশাক সব ভারত থেকে যায়। এবং মনে রাখবেন, ভারত বাংলাদেশের যারা একটু মানে মানে গরিব এবং বড় লোক, তাদের যে চিকিৎসা পুরো ভারতের উপর নির্ভরশীল। ভারত বিনা বাক্য ব্যয়ে আমাদেরকে, আমাদের পার্শ্ববর্তী সব দেশকে লোকদের আহ্বান করে, ফ্রিতে আসে, এসে চিকিৎসা করে যায়, আসে মানে এসে যে খরচা ওরা অবশ্যই করে যায়। অতএব আপনার চিকিৎসা বলুন, খাদ্য বলুন, যাই বলুন না কেন, ভারতবর্ষ এখন পৃথিবীতে প্রায় অনেক দেশকে বাঁচিয়ে রেখেছে। এখন বাংলাদেশ যদি ভাবে শ্রীলঙ্কার মতো বা মালদ্বীপের মতো যে ভারতে দরকার নেই, কি আছে, চলুক না ওরা নিজেরা, আচ্ছা দরকার নেই, ঠিক আছে, নো প্রবলেম, চালাক না। এখন তাদের কাছে তো অস্ত্র বারবারই তারা যে অস্ত্র, ওরা পৃথিবীর বৃহত্তম বস্ত্র রপ্তানি করে। বাংলাদেশের গার্মেন্টস পৃথিবীর বৃহত্তম। যত গার্মেন্টস বাংলাদেশ রপ্তানি করে তার 90% তুলো বাংলাদেশে হয় না। পোশাক শিল্পের প্রধান কাঁচামাল তুলো, কটন। বাংলাদেশ 90 to 95% কটন পৃথিবী থেকে কিনে পোশাক তৈরি করে রপ্তানি করে। এর প্রায় 50 থেকে 60% ভারত থেকে যায়। সেই তুলা দিয়ে পোশাক তৈরি করে রপ্তানি করে বিদেশি মুদ্রা নিয়ে আসে। এটা খেয়াল রাখতে হবে আপনাকে। যদি ভারতের সম্পর্ক খারাপ থাকে, ওদের যে মেইন সোর্স অফ ইনকাম ফরেন ট্রেড, একটা রেমিটেন্স অর্থাৎ যারা বাইরে চাকরি করে, আর এই গার্মেন্টস আর পাট। গার্মেন্টস এখন 1 নম্বর ওদের রপ্তানিতে। এই পোশাক শিল্প পুরোটা টিকে আছে কটন বা তুলোর উপরে। বাংলাদেশের 90% বেশি তুলো বাংলাদেশ বাইরে থেকে কেনে। এর প্রায় 50% কাছাকাছি বা তারও বেশি ভারত থেকে কেনে।
ওকে, এখন শুধু বাণিজ্যিক সম্পর্কটা না, আমরা এই যে কিছুদিন আগে যেভাবে কূটনৈতিক সম্পর্ক, এখন বলা হচ্ছে যে বাংলাদেশ বারবার একটা অস্ত্রেই শান দেয় যখনই এই ধরনের সম্পর্কের কথা আসে, যে ভারত যদি বাংলাদেশের সঙ্গে কিছু করতে যায়, কোনোভাবে বাংলাদেশকে ডিস্টার্ব করে তাদের কথা অনুযায়ী, তখন তারা সেভেন সিস্টারকে শান্তিতে থাকতে দেবে না। এই যে এই অস্ত্র শান দেয় বারবার। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কটন বলুন বা ইলিশ বলুন, এই দুদেশের যে এই যে সম্পর্কগুলো বা এই যে সামাজিক মাধ্যমে যে তর্কযুদ্ধ চলছে, তাতে দুদেশের যে কূটনৈতিক সম্পর্ক, তাতে কি কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, দুদেশের সরকারের মধ্যে যে সম্পর্কটা, তার উপর কি কোনো প্রভাব পড়তে পারে? না, দেখুন, এক নম্বর ব্যাপার হলো বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কটা বজায় রাখার ক্ষেত্রে আমাদের কিছু কম্পালশনও আছে। ভারত সরকারের কিছুটা কম্পালশনও আছে, ঠিক আছে। আর ট্রেড রিলেশনশিপ তো দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন সেক্টরে, ডিফেন্স বলুন, ইকোনমিক কোঅপারেশন বলুন, স্কলারশিপ বলুন, ইনফ্রাস্ট্রাকচার বলুন, বিভিন্ন বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের অনেক চুক্তি আছে। এবং সবচেয়ে বড়, উনি বলছিলেন যে পণ্যের কথা বলছিলেন, বাইলেটারাল ট্রেডের কথা। ইন্ডিয়া থেকে বাংলাদেশে 6052টা দ্রব্য রপ্তানি হয়, আর আমরা উই ইম্পোর্টে 1125টা 2022-23 সালে, ঠিক আছে। আমরা, এবং এই মজার ব্যাপার হলো, আমরা বাংলাদেশে 12 কোটি টাকা, 12.2 বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছি, বাংলাদেশও ইন্ডিয়াতে 2 বিলিয়ন ডলার করেছে। আচ্ছা, মজার ব্যাপার হলো, ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে বাইলেটারাল ট্রেডে যদি লক্ষ্য করা যায়, বাংলাদেশের প্রপোর্শনেট বার্ষিক যে আপনার এই যে জানি কয় এক্সপোর্টের যেটা হারটা, এটা কিন্তু কম্পারেটিভলি ইন্ডিয়া থেকে বেড়েছে, ওদের সাথে গড়ে 27.7% বেড়েছে। আচ্ছা, ঠিক আছে। ওরা আগে এটা 589 মিলিয়ন ডলারের মতো ভারতবর্ষে রপ্তানি করতো, 2022-23 যে ডেটা সেটা বলছে প্রায় 2 বিলিয়ন ডলার ইন্ডিয়াতে করছে। মানে ট্রেড ব্যালেন্সটা 10 বিলিয়ন ডলার বাংলাদেশের এগেইনস্টে আছে, কারণ আমরা তো এক্সপোর্ট করি অনেক জিনিস। বাংলাদেশ টোটালি আমাদের উপর ডিপেন্ডেন্ট। 6025 জিনিস আমরা বাংলাদেশে এক্সপোর্ট করি, এমন কোন জিনিস না যেটা বাংলাদেশ। কিন্তু তারপরে তো এটা হলো ট্রেড রিলেশনশিপ। ট্রেড রিলেশনশিপ খুব বেশি ইম্প্যাক্টেড হবে না, কারণ সেখানে বিজনেস রিলেশনশিপের ব্যাপার স্যাপার আছে, অনেক ফ্যাক্টর আছে, এগুলো হয়তো চলবে, ঠিক আছে। কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে ভারতের কিছুটা কম্পালশন আছে, ঠিক আছে। আমি যেটা মনে করি, এক নম্বর হলো কি, আপনি যদি এই ভারতবর্ষের চারিদিকে যদি লক্ষ্য করে রেখেছেন, কারোর সঙ্গে কিন্তু আমাদের সেরকম, ইউ লুক অ্যাট পাকিস্তান, ইউ লুক অ্যাট বেসিক্যালি আপনার এই শ্রীলঙ্কা, ইউ লুক এট আফগানিস্তান, বা আমরা যদি নেপালের সঙ্গে লক্ষ্য করে দেখি, বা ভুটান, আর সঙ্গে এবার আছে বাংলাদেশ। ওভার দিয়ে যতদিন হাসিনা বা আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, ততদিন উই আর সেফ দ্যাট বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী আছে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ব্যালেন্স সম্পর্ক আছে। এবং সেখানে আপনি সার্কের মধ্যে আমরা কিন্তু দেখবেন যে পাকিস্তানকে নিয়ে আমরা একটু বেকায়দায় আছি, ঠিক আছে। আর সেকেন্ড হলো, এই জন্য ইন্ডিয়া বিমস্টেক করেছে, ঠিক আছে। সবচেয়ে বড় হলো, কেন ইন্ডিয়া বারবার এই কূটনৈতিক সম্পর্কটা বাংলাদেশের সঙ্গে ভালো রাখার দরকার, কারণ কি পাশেই ইন্ডিয়ার যেটা সবচেয়ে বড় কন্টেন্ডার, সেটা হলো চীন, ঠিক আছে। চীনকে কন্ট্রোলে রাখবার জন্য, ঠিক আছে, ইন্ডিয়া হ্যাজ টু বেসিক্যালি সামটাইমস হ্যাজ টু রিমেইন সফট অন বাংলাদেশ রিগার্ডিং বাংলাদেশ। এটাই একটা বড় কারণ আমি পার্সোনালি যেটা মনে করি। কারণ বিদেশ মন্ত্রক যারা আছেন, ওনারা অন্যরকম ব্যাপার স্যাপার চিন্তা করে। আমরা হয়তো অনেক সময় ভাবি বাংলাদেশে কিছু মাইনরিটিজ আছে, হিন্দু আছে, সনাতনী আছে, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু যেটা নাকি সবচেয়ে বড় ব্যাপার আপনার, সেটা হলো যে চীনের সেখানে একটা উপস্থিতি আছে। চীন কিন্তু আমাদের অনেক দিক থেকেই কিন্তু কন্টেন্ডার, ঠিক আছে। কারণ কি, চীন যে নাকি আন্তর্জাতিক মানে বাণিজ্য নিয়ে যে প্রসার করছে এবং ভারতবর্ষে ঢুকতে চাইছে আর কি, এবং চীনের যে গ্রোথ ইঞ্জিন যেটা আছে, এটাকে যদি থামাতে হয় এবং তার সাথে কম্পিট করতে হয়, তাহলে বাংলাদেশের যে মার্কেটটা সেটাকে একদম ছেড়ে দিলে হবে না। কারণ কি, আপনি লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশি জনগণের মধ্যে কিন্তু যত বেশি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট হচ্ছে, ওরা কিন্তু তত বেশি প্রো চায়না হয়ে যাচ্ছে। তা আলটিমেটলি বাংলাদেশে তো আমাদের তো একটা ইন্টারেস্ট আছে না, স্ট্র্যাটেজিক্যালি তো বাংলাদেশ আমাদের ইম্পর্টেন্ট না। সুতরাং কূটনীতির সম্পর্কটাকে আমরা ইচ্ছা করলেও আমরা ছাড়তে পারি না, ঠিক আছে। ট্রেড রিলেশন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশকে স্টেপিং স্টোন হিসেবে তো অনেকেই ইউজ করতে চাইছে, এবং যেটা হাসিনা যখন সরকারের পতন হয়, হাসিনা সরকারের, শেখ হাসিনাও বলেছেন, আমেরিকার কথা সরাসরি উনি বলেছেন, তো আমেরিকাও স্টেপিং স্টোন করতে চায়, এবং চীন তো বরাবরই চেয়েছে, এবং চীনের অলরেডি প্রবেশ রয়েছে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যারা এই মুহূর্তে সরকারে যারা রয়েছে, তাদের এই যে
কূটনৈতিক সম্পর্কটা তারা কতটুকু ঠিক এই অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার কিছু পারবে না, কারণ যতদিন অন্তর্বর্তী সরকার থাকবে, আমি পার্সোনালি আমি যেটা মনে করি আর কি, কারণ দে ডোন্ট হ্যাভ দ্য ম্যান্ডেট, যারা ইন্টারিম মানুষের মতামত নেই, তাদের কোনো জনমত নেই, ঠিক আছে, তাদের কোনো ভিত্তি নেই, তারা কে বা কারা তাদের হয়তো পার্সোনালিটি হতে পারে, ঠিক আছে, নোবেল শান্তি পেতেই পারে না, রাষ্ট্র চালানো আর নোবেল পুরস্কার পাওয়া দুটো টু ডিফারেন্ট থিংস, ঠিক আছে। সুতরাং আমার মনে হয় যতদিন অব্দি বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত বেসিক্যালি দ্য ভেসিলিটি এই যে এটা ভাসমান একটা অবস্থা, এর মধ্যে আমাদেরকে দেখতে হবে, এবং যতবার নানা রকমের ইস্যু আসবে ওই এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আপনি লক্ষ্য করবেন, ওই যে সনাতনীদের উপর চাপ লক্ষ্য করবেন, বা বিভিন্ন ইস্যুতে ভারত বিরোধী আন্দোলন যতগুলো আছে এগুলো চাঙ্গা হবে, ফান্ডামেন্টালিস্ট মানে আন্দোলন আরো জিকির দেবে, এগুলো হবে, এবং তাদের ওই যে যারা নাকি যারা জামাত বা ফান্ডামেন্টালি মৌলবাদী যারা আছে ওদের কিন্তু একটা নীরব একটা গোপন একটা কিন্তু একটা ওদের এজেন্ডা যেটা হলো বেসিক্যালি দ্য এক্সপানশন ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে ঢুকা, ইন্ডিয়াতে কিছুটা মানে আনরেস্ট ক্রিয়েট করা। আমি এখানে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে স্যার বলার পর, সেটা হলো আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো কাজ করে কোন দেশের ভালোর জন্য করার থেকে নিজের স্বার্থ বেশি দেখে। একদম। আমি কত উদাহরণ আপনাকে দিই। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাকে ঢুকলো, কি অবস্থা ইরাকের হলো? ঠিক, মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্যবসা শুধু তার। মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে ঢুকলো, ইসলামিক দেশ, কি হলো অবস্থা বর্তমানে? নোয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান 40-50 একসাথে ছিল, পাকিস্তানের কি অবস্থা? খেতে পায় না। যেখানে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকেছে বা তারা ডেকে নিয়ে আসছে, পরবর্তীকালে সেই দেশটার কি অবস্থা হয়েছে? এখন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র যদি থেকে থাকে, আপনি দেখুন না, আপনি 2024 তো আর বেশি দিন নেই 25 আসতে, দেখুন এর কি অবস্থা হয়। এখন আমরা দুর্গাপূজাকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের ইকোনমি ইজ অলমোস্ট রেটলিং। ঠিক না, এটাও একটা, অনেকেই কিন্তু মনে করছেন যে বাংলাদেশের যে ইকোনমির যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা, এখান থেকে মোড় ঘুরিয়ে দিতেই যে এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ বা এই যে বিভিন্ন ইস্যুগুলো, সেটা বন্যা হোক, ক্রিকেট হোক, ইলিশ মাছ হোক, সংখ্যালঘু হোক, ভারত বিরোধিতা হোক, এগুলো থেকে মোড় মানে মনোযোগটা ঘুরিয়ে দেওয়ার জন্যই এগুলোকে উত্থাপন করা হয়, এবং খুব সুকৌশলে এগুলোকে উত্থাপন করা হয়। মানুষ ভাবে এগুলো যারা করছেন তারা অন্যান্য কোনো রাজনৈতিক দলের বা কোনো একটি ধর্মীয় জাতিগোষ্ঠীর, কিন্তু এগুলো আলটিমেটলি যারা মাথা, যারা বাংলাদেশ পরিচালনা করছেন এবং বাইরে থেকেও যারা বাংলাদেশ পরিচালনা করছেন, তারাই এরকম করেন, অনেকেই মনে করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন শারদোৎসব অনুষ্ঠানের সময়ও ফুরিয়েছে, শারদোৎসবের এই সময়টাতে এই সময়টাতে যেসব জিনিসগুলো হচ্ছে, বা এই যে মূর্তি ভাঙচুর বলুন বা এই সংখ্যালঘুদের উপর আক্রমণ, এখন এই জিনিসগুলো থেকে গোটা বিশ্ব থেকে কি বার্তা আমরা আশা করতে পারি? গোটা বিশ্ব বাংলাদেশকে কি কোনো ধরনের বার্তা দেবে, বা ভারতবর্ষ এখানে কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? বিশ্ববাসী কি বার্তা দেবে সেটা বিশ্ববাসী জানে। ভারতীয় হিসেবে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমার প্রতিবেশী, সব বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। অতএব ভারতকে এখানে একটা কঠোর স্ট্যান্ড নিতে হবে, কঠোর স্ট্যান্ড। বাংলাদেশে যদি কোনো রকম অ্যানার্কিজম চলে, তার ইম্প্যাক্ট ভারতে আসবে। অতএব এখানে ভারত সরকার নেওয়া শুরু করেছে, অলরেডি দুটো বিবৃতি দিয়েছে। বিবৃতি থেকে দেখুন ভারতবর্ষ কঠোর স্ট্যান্ড নেবে, এবং বাংলাদেশ নিজের স্বার্থে যারা আছেন সরকারে, তারাও কিন্তু এইটা আশা করি বন্ধ করবেন বা চেক করার চেষ্টা করবেন। মুখে শুধু কথার কথা বৈষম্য বিরোধী বলে হবে না, কাজে দেখাতে হবে ওরা বৈষম্য বিরোধী। আরেকটা কথা বলি, ওদের যেহেতু ওরা ইলেক্টেড না, ওরা এসে বসেছে না, এসে ওদের কেউ সিলেকশন করেছে না, ওদেরকে নমিনেট করেছে না, ওরা কোন ইলেকশনে এসছে, ফলে ওরা ভাবছে ওদের কোনো দায় নেই। এবং ওদের যে চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি প্রায় 20 বছর যাবত বাংলাদেশের বাইরে, আদৌ কি উনি বাংলাদেশের নাগরিক না কোথাকার নাগরিক সেটাও প্রশ্ন আছে। অনেক কিছু ব্যাপার এখানে আছে। আমেরিকা কি স্বার্থে কাজ করছে সেটার থেকে বড় কথা সাধারণ ভালো কাটুক, এটাই আমরা চাই। ঠিক। সঞ্জয় স্যার, আপনি কি মনে করেন এই ব্যাপারটাতে? গোটা বিশ্বের যারা দেখছেন, গোটা বিশ্বে থেকে শুনুন, বেসিক্যালি যেহেতু বাংলাদেশে সনাতনী লোক আছে, সারা পৃথিবীতে তো সনাতনীর সংখ্যা কম। ভারতবর্ষে যদি
আপনার ভারতবর্ষে তো 15% বা 13% বা 12% 15% যে মুসলিম আছে। তো আমি বলছি না ইন্ডিয়া সেটা এরকম কিছু হোক, রিপারকিউশনটা, ঠিক আছে, সিএ এর সময় বা অন্য সময় ভারতবর্ষে পৃথিবীব্যাপী যে একটা ইন্ডিয়ার দিকে যে নাকি কথা উঠে, ঠিক আছে, আজকে যে বাংলাদেশে যে আমাদের যে হিন্দু মাইনরিটিদের উপর যে বুদ্ধিস্ট বা খ্রিস্টানের উপর, চাকমা যাদের উপর নাকি আক্রমণ হচ্ছে, ইজ এনিবডি কনসার্নড? বাট নোবডি ইজ মানে ইন্ডিয়া খেলে বলে যাচ্ছে। হ্যাঁ, মানে কারণটা কি? কারণ হলো একটা বেসিক্যালি Hindus are basically not united. We are in crisis. We need to be united. হ্যাঁ, আমি এটাই বলবো। আর এটা এই যে আপনার এই পুঁজি হয়তো কেটে যাবে, আর এই বাংলাদেশ সরকার যে আছে, ইন্টারিম গভর্নমেন্ট, আমি আগেও বলেছি, দে ক্যান ডু এনিথিং। কারণ এর আগে যে হাসিনা গভর্নমেন্ট ছিল, হাসিনা গভর্নমেন্ট থাকার সময় যে হাসিনাকে চলে আসতে হলো, মিলিটারি তার অর্ডার মানেনি, ঠিক আছে। এখন তো যে মোহাম্মদ ইউনূস অর্ডার দিতে পারে পুলিশকে, উনি বলেছেন যে পেট্রোল এন্ড সার্ভেইলেন্সের ব্যবস্থা করবেন, কিন্তু যে অর্ডার যে দেবে কতটুকু পালন হবে ঠিক যাবে না তো। পুলিশ যদি না কাজ করে তাহলে কি করে হবে? ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজ আপনারা সঙ্গে ছিলেন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। বাংলাদেশ নিয়ে যখনই আমরা কথা বলি, অবশ্যই তখনই মনে হয় যে উৎসবের দিনগুলো তাদের কেমন যাবে সেই নিয়ে একটা উদ্বেগ তো সবার মধ্যেই থাকে। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের উৎসবের দিনগুলো ভালো কাটুক। নমস্কার। দর্শক বন্ধুরা, বাংলাদেশ এবার কেমন দুর্গোৎসব পালন হবে তার সময় বলবে অবশ্যই। গোটা বিশ্বের বাঙালিরা সেদিকে নজর রেখেছে। কিন্তু দুর্গা প্রতিমা ভাঙা হোক কিংবা সংখ্যালঘুদের ওপর আক্রমণ, দেশটিতে যে অস্থির পরিবেশ বিরাজ করছে তার প্রমাণ সে দেশের মানুষের আচরণে বারবার ফুটে উঠছে। কাঁটাতারের ওপারের কান্নার আওয়াজ এপার থেকেও শোনা যায়। তাই কেমন কাটবে বাংলাদেশের হিন্দু বাঙালিদের শারদোৎসব, সেদিকে নজর রাখছি আমরাও। আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।